নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। এটা এক ধরনের অসাধ্য সাধন বলতে পারেন। কলকাতা টেলিভিশনের 40 বছর আমাদের একটা চেষ্টা ছিল যে যারা মূলত একদম চালিকা শক্তি ছিলেন এই কলকাতা দূরদর্শনের প্রথম থেকে, যাদের হাতে এর পথ চলা শুরু, তাদের একটু এক জায়গায় করব এই 40 বছর উপলক্ষে। আজকে আমরা অনেকটাই সফল। আমি এক এক করে আলাপ করে আমার একদম ডান দিকে রয়েছেন শর্মিষ্ঠা দাশগুপ্ত। অন্য অনেক পরিচয়ের পাশাপাশি শর্মিষ্ঠাদের একটা বড় পরিচয় হচ্ছে প্রথম কলকাতা টেলিভিশনে তিনি ঘোষণা করেছিলেন, অর্থাৎ কলকাতা টেলিভিশনের ফার্স্ট ফ্রেম যা দর্শকের ড্রয়িং রুমে পৌঁছেছিল, সেই ফ্রেম শর্মিষ্ঠাদের ছবি নিয়ে গিয়েছিল। তারপরে রয়েছেন পঙ্কজ সাহা, তারপরে রয়েছেন বিভাস চক্রবর্তী, আমার ঠিক বাঁ দিকে রয়েছেন অভিজিৎ দাশগুপ্ত, এবং তারপরে ভবেশ দাস। এদের অনেকেই টেলিভিশন সূত্রে বা অন্য আরো 5টা সূত্রে আপনারা অনেকেই চেনেন, কিন্তু একটা জায়গায় তাদের পরিচয় এক, এদের হাত ধরে পথ চলা শুরু কলকাতা টেলিভিশনের। আমি প্রথমে বিভাসদা আপনার কাছে শুনি, যখন আপনারা গেলেন টেলিভিশন নামক একটা কিছুর জন্য কাজ শুরু হচ্ছে, তো ফার্স্ট টিম, তখন তো আপনাদের সামনে কোনো কিচ্ছু ছিল না, নির্দিষ্ট কোনো কাজের ধরন, কি জিনিস তৈরি করতে হবে, তার কোয়ালিটি কিভাবে মেনটেন করতে হবে, কোনো ধারণাই তো ছিল না। কিভাবে আপনারা এই ধারণাটা তৈরি করলেন তখন? ব্যাপার হচ্ছে, আমি টেলিভিশনের আগে দেখিনি কোনোদিন, কিন্তু 1974 সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম দুটো নাটক নিয়ে, রাজরক্ত, চাক ভাঙা মধু। তো ওখানে 21শে ফেব্রুয়ারি আগের রাত্রিরে ওরা চাক ভাঙা মধুটা রেকর্ড করেছিল। সেই প্রথম দেখলাম স্টুডিও সেট আপ এবং চাক ভাঙা মধুটা রেকর্ডিং হলো। এবার ফিরে এলাম, তারপরে বিজ্ঞাপনটা বেরিয়েছিল, আবেদন পত্র পাঠিয়েছিলাম চাকরির জন্য। আমার বন্ধুরা, ফিল্ম সোসাইটির মেন্টার যারা ছিলেন আমার, তারাই বললো যে দাও, তুমি দাও, ড্রামা প্রডিউসার চেয়েছে, এটা দিয়েছিলাম। কিন্তু টেলিভিশনটা মানে বিষয়ে ভাবনা চিন্তা এবং সে টেলিভিশন বলতে কি বোঝায়, তার পেছনে যে কত কি কাজ করে, কত মানুষ কাজ করে, সেটা বুঝলাম ট্রেনিংয়ে গিয়ে। সেটা হচ্ছে 2 অক্টোবর 1974 সত্যজিৎ রায় উদ্বোধন করেছিলেন FTII পুনের, যেটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেখানে উনি উদ্বোধন করতে গিয়েছিলেন, উদ্বোধন করেছিলেন। তারপরে যে 6 মাস ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের, বিভিন্ন প্রকারের ট্রেনিং হয়েছে, টেস্ট হয়েছে ইত্যাদি। সেইখানে গিয়ে বোঝা গেল যে টেলিভিশন ব্যাপারটা খুব জটিল। এবং ব্যাপার হচ্ছে, এই বিষয়ে তো কোনো জ্ঞানই ছিল না, সেটা একদিকে সুবিধা হয়েছে, খুব শিক্ষার্থীর মন নিয়ে শেখার চেষ্টা করেছি, তার খুব ভালো হয়েছে মনে হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো একটা কিছু শিখতে হয় যারা জানেন তাদের কাছ থেকেই, কিন্তু যখন আপনারা গেলেন FTII তে, তখন যারা শেখাতে এলেন তারা কি টেলিভিশনের লোক? আমি একটু অভিজিৎ আপনার কাছে আসি। নাসিরউদ্দিন শাহ, ওম পুরী, হ্যাঁ, এ ধরনের লোকজনও তো তখন ওখানে এসছেন, কিন্তু তারা তো বেসিক্যালি তো তারা টেলিভিশনের না, ফিল্মের লোক। নাসিরউদ্দিন শাহ, ওম পুরী তখন কিন্তু স্টুডেন্ট। আমাদের যারা ট্রেনিং এসে তখন ব্রায়ান কার্বি তখন ছিলেন চিফ প্রডিউসার BBC। আমাদের দেশ থেকে ছিলেন সাধন মল্লিক, যিনি প্রথম ভারতে যেদিন টেলিভিশন হয় সেদিন তার সঙ্গে যুক্ত ছিলেন জয়চন্ডীরাম, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। মিস্টার সতীশ গার্গ ছিলেন, লাল জসওয়ানি যিনি ডাইরেক্টর অফ ফটোগ্রাফি ছিলেন ম্যাকিনাস গোল্ডের। সুতরাং আমাদের যে ফ্যাকাল্টি ছিল, অসাধারণ ফ্যাকাল্টি ছিল, এবং তাদের কাছ থেকেই আমরা সব যা শিখেছি। এবং ব্রায়ান কার্বি যে ধরনের মানুষ ছিলেন, বুঝতেই পারছো, BBC চিফ প্রডিউসার ছিলেন। ওনার কাছ থেকে আমি আর আমার এক কলিগ আজকে নেই, ইন্দ্রজিৎ লাহিড়ী, আমরা স্পেশালাইজ করেছিলাম নিউজ প্রোডাকশনে, এবং আমরা দুজনেই প্রথম নিউজ প্রডিউসার হিসেবে জয়েন করি এখানে। তার মানে ওই ট্রেনিংটা তখন যারা নিউজে কাজ করবেন তাদের জন্য নিউজের স্পেশালাইজেশন, যেমন বিভাসদা বললেন যে উনি ড্রামা প্রডিউসার ছিলেন, তার মানে ওনাদের জন্য ড্রামার স্পেশালাইজেশন এইভাবে ভাগ করা হয়েছে? না, তা ঠিক না, সবাইকে প্রোডাকশন করতে হতো। খালি আমাকে, ইন্দ্রজিৎকে আলাদা করে নিউজের জন্য একটু স্পেশাল টাইপ দেওয়া হতো আর কি। আচ্ছা, আমি এবার আসবো পঙ্কজদা আপনার কাছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি ভারতবর্ষ তো বহু সংস্কৃতির দেশ, আর যারা আপনাদের শেখাতে এলেন তারা হচ্ছেন বিদেশ থেকে আসা, তাদের সংস্কৃতি আবার সম্পূর্ণ আলাদা। তাদের কাছ থেকে শিখতে হবে প্রযুক্তির ব্যবহার, তাদের কাছ থেকে শিখতে হবে বেসিক টেকনিক্স,
কিন্তু বানাতে হবে বাঙালির জন্য অনুষ্ঠান, এটাকে মেলালেন কি করে? আমি কিছু বলবার আগে সবার আগে আমি তোমাদের চ্যানেলের সবাইকে ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তোমরা আমাদের একটা পুনর্মিলন ঘটিয়ে দিলে আজকে, এবং কলকাতার টেলিভিশনকে নিয়ে তোমরা যে স্মরণ করছো, কলকাতায় প্রথম টেলিভিশন, এটা আমার খুব ভালো লাগছে। এবং আমাদের সবার তরফ থেকে, এবং আজকে আমাদের যারা আসেননি বা যারা প্রয়াত হয়েছেন সবার তরফ থেকে দর্শকদের আমি কৃতজ্ঞতা আর অভিনন্দন জানাই। তার কারণ হচ্ছে তাদের জন্যই সব কিছু। আমরা হয়তো প্রথম দর্শক মণ্ডলী তৈরি করেছিলাম এবং তারা আজকের এই অনুষ্ঠানেরও কিন্তু দর্শক। আর তুমি একটু আগে একটা কথা বলছিলে যে আমরা প্রথম যারা শুরু করেছিলাম, কিন্তু এর মধ্যে অনেকের নেই। তার মধ্যে একটা হচ্ছে যারা প্রযুক্তির দিকে ছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ টেলিভিশনে, বা আমাদের বিজ্ঞানের অনুষ্ঠান দেখতেন অলোক সেন, কৃষির অনুষ্ঠান দেখতেন সলিল দাশগুপ্ত, এখনো মাঝে মাঝে যোগাযোগ হয় আমাদের সঙ্গে জ্যোতিকা দত্ত, অনন্যা আছে দিল্লিতে, আমাদের ইন্দ্রাণী, অথবা সুভাষ রায় ঘটক। আমরা একটা ছোট্ট পরিবার ছিলাম, আজকে সবাইকে আমার খুব মনে করতে ইচ্ছে হচ্ছে। এবং ইঞ্জিনিয়ারিং সাইড, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাইড আমাদের তো, তুমি তো জানোই টেলিভিশনে আছো, একটা টিম ওয়ার্ক, একটা ছোট্ট পরিবার। তুমি যেটা জিজ্ঞেস করলে এটা ভারী সুন্দর প্রশ্ন। আমরা ওখানে যেটা বেসিক টেলিভিশন শিখছি, তখন কিন্তু আমাদের সব রকম করতে হচ্ছে। যারা আমরা প্রডিউসার হিসেবে গেছি, আমরা ক্যামেরা চালাচ্ছি, আমরা ফ্লোর অ্যাসিস্ট্যান্টের কাজ করছি, ফ্লোর ম্যানেজারের কাজ করছি, পুরো টেলিভিশন ব্যাপারটা কি সেটা আমাদের শেখানো হচ্ছে। সাধন মল্লিকের কথা অভিজিৎ বলল, তিনি বাঙালি ছিলেন, তো তিনি মাঝে মাঝে আমাদের বলতেন, বাবা টেলিভিশন মানে টেলিভিশনটা চারটিখানি কথা নয়, যেটা বিভাসদা বললেন। এই জটিল যে বেসিক টেলিভিশন টেকনোলজি শেখার পর আমরা যখন এখানে এলাম, তখন আমরা একটা অসাধারণ স্বাধীনতা পেলাম। আমাদের প্রথম ডিরেক্টর হয়ে এলেন মীরা মজুমদার। আমি তার আগে আকাশবাণীতে ছিলাম, কাজে অর্ডার আসার সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে তুমি এক্ষুনি জয়েন করে যাও। তারপরে ঘটনাচক্রে আমি প্রথম স্টাফ হিসেবে জয়েন করলাম। তারপরে এলেন মীরাদি, এবং মীরাদি ছিলেন খুব, বলতে পারো যে মুক্ত মনা একজন আধুনিক মহিলা। তার সঙ্গে ছিলেন শিপ্রা রায়, এবং তিনিও খুব আধুনিক ছিলেন, তিনি বিদেশে পড়াতেন। আপনার কাছে আমি একটু শর্মিষ্ঠাদির কাছে একটা জিনিস একটু জেনে নিই, যেটা আমি ইনফ্যাক্ট একদম শুরুতেই মেনশন করেছি, যে শর্মিষ্ঠাদির উপর দায়িত্ব ছিল প্রথম দিনের ঘোষণা করার। এখন প্রথম দিন ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ানো, আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি যে প্রথম ক্যামেরা ফেস করা একটা বড় কাজ, একটা বড় মানসিক চাপ সইতে হয়, যেটা আমি একটা নাম দিয়েছিলাম ক্যামেরা ফোবিয়া। ক্যামেরাটা থাকলে আমার যা আচরণ, আর ক্যামেরাটা না থাকলে তার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। কিভাবে সেই চাপটা নিয়েছিলেন? আপনি তো প্রথম বাঙালি যে সেই চাপটা নিতে হয়েছিল। আসলে চাপটা সত্যি কথা বলতে কি আমি একা নিইনি, আমাদের গোটা টিম নিয়েছিল। তার কারণ হচ্ছে যে যখন আমাদের সেই দিনটি আসন্ন যে আরম্ভ হবে, তার মাত্র কয়েকদিন আগে হঠাৎ আমাদের মিস্টার সতীশ গার্গ তিনি রিয়েলাইজ করলেন, আরে আমাদের সবকিছু হয়েছে, প্রোগ্রামের ব্যবস্থা হয়েছে, কিন্তু কোনো অ্যানাউন্সারের তো কোনো ব্যবস্থা হয়নি। একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা তো থাকবে, কি করা যায়? তারা মিটিং টিটিং করে কয়েকজনকে ইন্টারভিউ করলেন, তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু তাতে নিশ্চয়ই উত্তীর্ণ হয়েছিলাম, তা না হলে আর কি করে অ্যানাউন্সমেন্টটা করলাম। কিন্তু আসলে তারা যেটা ভেবেছিলেন যে আমি তো আগে 6 মাস ধরে এই মিডিয়ায় কাজ করছি, প্রোগ্রাম তৈরি করছি, কারণ আমি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওখানে জয়েন করেছি। কিন্তু আমি এখানে একটা সংশোধন করব, আমি প্রেজেন্টেশন ইউনিট প্রথম দিন থেকে দেখতাম শর্মিষ্ঠা দুটো চাকরি পেয়েছিল, অ্যানাউন্সার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। ওকে বলেছিল তুমি দুরকম কাজ করো, তুমি পরে মনস্থির করো কোন দিকে যাবে। যখন শুরু হতে যাচ্ছে তখন তারা ভাবলেন যে আমি অন্তত স্টুডিও সিচুয়েশনটা আমার একটা মোটামুটি ধারণা আছে, কেমন করে কিউ করতে হয়, কেমন করে ক্যামেরার দিকে তাকাতে হয়। কিন্তু সেই ডে যখন আসলো, তখন আর আমি কোথাও নেই। তখন মানে মীরাদি স্বয়ং এসে আমার চুলে ঠিক করে দিচ্ছেন, ফ্লোর ম্যানেজার এসে খানিকটা বুঝিয়ে যাচ্ছেন, বম্বে থেকে এসেছিলেন শুক্লা দাস বলে একজন প্রডিউসার, তিনি এসে আমাকে ব্রিফ করছেন, আমার অ্যানাউন্সমেন্ট। তখন একটা অদ্ভুত সিচুয়েশন, তখন একদমই মনে হয়নি যে আমি একা, আমার মনে হচ্ছে আমি সবার মধ্যে একজন। একটু বলে দিচ্ছি, সেদিনকে প্রথম ছবিও দেখা গিয়েছিল, কিন্তু প্রথম ছবিটা দেখানোর দায়িত্বে যে ছিল সে হচ্ছে আমি, কারণ আমি ছিলাম সেদিন প্রডিউসার ইনচার্জ, অফিসার ইনচার্জ বলতো, সেখানে আমি ছিলাম। অর্থাৎ ক্যামেরা অন করা থেকে কিউ দেওয়ার ব্যাপারগুলো
ওইখানে কমান্ড গুলো আমাকেই দিতে হচ্ছিল প্যানেলে বসে। মানে ওটা ইকুয়ালি টাফ, হ্যাঁ, equally ইকুয়ালি টাফ। মানে প্রথম দিন ওই যা শিখে এলাম পারছি কিনা তার প্রথম পরীক্ষা সেটা। আরেকটা পার্থ, সেদিন কিন্তু আমাদের অনেকেরই প্রথম জীবন শুরু হচ্ছে। আমি প্রথম থেকে প্রেজেন্টেশন ইউনিট দেখতাম, সেদিন আমার প্রথম কাজ শুরু হচ্ছে। অ্যানাউন্সমেন্ট লিখে দেয়া, অ্যানাউন্সারকে ঠিকমতো পাঠানো, বিভাসদার হাতের সমস্ত অনুষ্ঠানগুলো ঠিকমতো পৌঁছেছে কিনা সে দায়িত্ব আবার আমার। হ্যাঁ, ভবেশ দাও প্রথম থেকে দূরদর্শন বা টেলিভিশনের নিউজের সঙ্গে, খবরের সঙ্গে জড়িয়ে, আমরাও পেশাগত দিকে ঠিক খবরের সঙ্গে জড়িয়ে আছি, কিন্তু অভিজিৎ দা, বিভাস দা, পঙ্কজ দা যেরকম স্টুডিওর মধ্যে দূরদর্শন ভবনের ভেতরে তাদের প্রথম কাজটা করছেন, ভবেশ দাকে এই কাজটা করতে হচ্ছে অন্য কোথাও, যেখানে তিনি খবরটা কভার করতে যাচ্ছেন। এখনকার ছবি দিয়ে ঠিক সেইটা মেলানো যাবে না তখনকার, কেননা আমরা ফিল্ম ক্যামেরাতে কাজ করেছি। ফিল্ম ক্যামেরাতে কাজ করা দেখা যায় 2.5 মিনিটের করে এক একটা রোল। সেই রোল শেষ হয়ে গেলে তাহলে পরে আমার কি হবে, মানে তার প্রথম দিকটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে, শেষের দিকটা কিছুটা না উঠতে পারে, তাহলে মধ্যে যেটুকু সময় তার মধ্যে 2 মিনিট এফেক্টিভলি তার মধ্যে ইন্টারভিউ বা ছবি নেওয়া, বা আমাদের হয়তো যেখান থেকে দেয়া হচ্ছে ফিল্ম বা রোল রস্টক থেকে, সেখানে দেখা গেল যে এর চেয়ে বেশি আজকে দেওয়া যাবে না, এই দুটোর মধ্যেই করতে হবে। কিন্তু একটা কথা আমি যেটা বলবার জন্য আমি এই উল্লেখ করলাম, সেটা হচ্ছে এই যে শুধু নিউজ তো নয়, অন্যান্য আছে, যেমন অভিজিৎদার অন্য ইউথ টাইম থেকে আরম্ভ করে আরো বড় বড় প্রোগ্রাম দেখতে হচ্ছে, বিভাসদার নাটকের জন্য বা বাইরে কোনো ইন্টারভিউর জন্য যেতে হচ্ছে। এইসবের জন্য ক্যামেরাকে কিন্তু দরকার হচ্ছে। যথেষ্ট পরিমাণে ক্যামেরা নেই, তাহলে পরে আমাকে ওই সময়ের মধ্যে ফিরে আসতে হবে, তাদের কথাও ভাবতে হবে, অথবা তাদেরকে আমার নিউজের কথাও ভাবতে হবে। একটা জিনিস খুব স্পষ্ট এখন পর্যন্ত যে আলোচনা, যে খুব লিমিটেড রিসোর্স নিয়ে অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। হ্যাঁ, হয়তো 3 ঘন্টার মাত্র অনুষ্ঠান আমাদের কাছে এখন মনে হয় 3 ঘন্টার অনুষ্ঠান কোনো এমন কি ব্যাপারের জন্য কত পরিকল্পনা দরকার হতে পারে, কিন্তু তখনকার টেকনোলজি, তখনকার ইকুইপমেন্টস, তখনকার স্কিল, সবটাকেই আমাদের বিবেচনা করতে হবে। আমাদের এই আলোচনায় আমরা আরো অনেকক্ষণ থাকবো, আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এমন কিছু মানুষদের সঙ্গে কথা বলছি, তাদেরকে আমাদের স্টুডিওতে পেয়েছি, যাদের হাত ধরে কলকাতা টেলিভিশন পথ চলা শুরু করেছিল। শুনছি সেই সময়ের কথা। টেলিভিশন সেন্টারে কোনো প্রোডাকশন কন্ট্রোল রুম ছিল না, ছিল একটা ওবি ভ্যান। সেই ওবি ভ্যানটা আজকে জার্মানিতে ওদের মিউজিয়ামে রাখা রয়েছে, কারণ ওই ওবি ভ্যানটা থেকে রেকর্ডিং হতো, ট্রান্সমিশন হতো একটানা 2 বছর। সেটা একটা রেকর্ড, পৃথিবীর একটা রেকর্ড, সেই জন্য জার্মানিতে সেটা রাখা রয়েছে মিউজিয়ামে। আমি সেটা দেখে এসেছি গিয়ে। ভিডিও টেপ রেকর্ডার বলতে ছিল 2টো, সেটা হচ্ছে 2 ইঞ্চ অ্যাম্পেক্স মেশিনস, 2টো। সেটা কোনো রকম এডিটিং ফেসিলিটি ছিল না। সুতরাং স্টুডিওতে যা রেকর্ডিং হতো, যদি বিভাসে নাটক করতেন, যদি 1 ঘন্টার নাটক হতো, 1 ঘন্টার নাটক কিন্তু একবারে নামাতে হতো। যদি 59th মিনিটেও গিয়েও কিছু গন্ডগোল হতো, আবার প্রথম থেকে শুরু করতে হতো। এডিটিং নেই, রিয়েল টাইম রেকর্ডিং হবে, রিয়েল টাইম। এবং যেখানে কোনো এরর হবে, যদি ওই এররটা অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে আবার নতুন করে প্রথম থেকে করতে হবে। আচ্ছা, এবারে বলি এই যে ফিল্ম ক্যামেরা। ফিল্ম ক্যামেরা নিউজের জন্য ছিল একটা বোলেক্স ক্যামেরা, যেটা হ্যান্ড ক্র্যাঙ্ক, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সাইলেন্ট। 2টো ছিল এক্লেয়ার এসিএল ক্যামেরা। এসিএল মানে হচ্ছে যেটায় কোনো সাউন্ড নেওয়া যেত না, যেটায় 100 ফিটের রোল ছাড়া কিছু যেত না। 100 ফিট মানে ওই ভবিষ্যতে বললো 2.5 মিনিট। 2টো ছিল এনপিআর। এনপিআর মানে নয়েজলেস প্রফেশনাল রিফ্লেক্স ক্যামেরা। 2টো ক্যামেরাতে 400 ফিটের রোল যেত, তাতে 10 মিনিট বলতো, কিন্তু এফেক্টিভ 8 মিনিটের মেটেরিয়াল আসতো। এটা করা যেত। এই 4টে ক্যামেরার উপর কিন্তু হোল সেন্টার চলছে, মানে প্রোগ্রামও হচ্ছে, নিউজও হচ্ছে, যা হচ্ছে এই 4টে ক্যামেরা নিয়ে মারামারি। এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, আমাদের কোনো ক্যামেরা স্ট্যান্ড ছিল না। সত্যজিৎ রায় একবার আমায় জিজ্ঞেস করেছিলেন আমাদের একটা অনুষ্ঠান থেকে, অনুষ্ঠানটা ভালো লাগলো, শঙ্খ ঘোষের করা স্ক্রিপ্ট, কিন্তু তোমাদের ক্যামেরা এত কাঁপে কেন? আমি বললাম, মানিকদা আমাদের তো কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই। উনি বললেন, তাহলে তো হয়েই গেল। যেদিন ফিচার ফিল্ম দেখানো হবে, সেদিন কিন্তু একটা মেশিন থেকে একটা মেশিন যাবে। যদি মাঝখানে ফিল্ম ছিঁড়ে যায়, তাহলে সরি ফর দ্য ইন্টারাপশন দিতে হবে। এক্স্যাক্টলি, সরি ফর দ্য ইন্টারাপশন। অনেকটা যে সময়টা আমরা পেরিয়ে এসেছি, সেই সময়ের অনুষ্ঠানে বিঘ্ন ঘটায়, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত, কিন্তু মানুষের মানে বাঙালির নস্টালজিয়ার একটা বড় অংশ জুড়ে আছে। এখন যেমন আমরা ভাবতেই পারি না যে
নবান্ন কিংবা আগে রাইটার্সে ক্যামেরা থাকবে না সারাক্ষণ, কখন যে কোনো ঘটনা ঘটতে পারে সেই সময় ক্যামেরা গিয়ে দাঁড়াবে, এরকম কোনো নয়। আগে থেকে যদি জানা থাকে যে সত্যি সেরকম কিছু ঘটবে, কোনো ফরেন ডিগনিটারিজ আসছেন, তাহলে পরে সেখানে কাভারেজটা ফিক্স করা হলো গেল। কিন্তু তাছাড়া যে এত ঘটনা ঘটে চলছে, এত স্টেটমেন্ট, এত প্রেস কনফারেন্স, এত ডেভেলপমেন্ট হচ্ছে রাইটার্সের মধ্যে, তার কিন্তু কাভারেজ আমরা ভিজুয়ালি পাওয়ার কথা খুব একটা ভাবতে পারছি না। যেহেতু আমি উত্তর কলকাতার দিকে থাকতাম, সেই জন্য অনেক সময় আমি রাইটার্স হয়ে তারপরে অফিসে যাচ্ছি, সেই সময় ড্রাই যা খবর হচ্ছে, ওই যে ড্রাই এবং ফিল্ম কাভারেজ ভিজুয়াল, এই দুটো, এবং তাতে আমরা খানিকটা সমালোচিতও হয়েছি, আবার প্রশংসিত হয়েছে ভালো কাজের জন্য। সেটা হচ্ছে যে না, এখানে তো ভিজুয়াল মিডিয়ামের এখানে ড্রাইয়ের পার্টটাই তো দেখছি যে বেশি, প্রায় তো রেডিওর মতন হয়ে যাচ্ছে। সেইটার সঙ্গে আমাদের লড়াই করতে হয়েছে। আমরা যেরকম এখন 3 ক্যামেরা কভারেজ, 4 ক্যামেরা কভারেজের কথা বলি, এই স্টুডিওতেই আমাদের এখানে 5খানা ক্যামেরা রয়েছে, আমাদের গোটা অনুষ্ঠানটা রেকর্ড হচ্ছে যার মাধ্যমে। তখন তো আপনারা এই ধরনের চিন্তা ভাবনা কিছু করতে পারতেন না। টিভিতে অ্যাজ সাচ কিন্তু এখানে করার সুযোগ ছিল না তেমন, কিন্তু তবুও করা হতো। 3টে ক্যামেরা 4টে ক্যামেরাও অনেক সময় ব্যবহার করেছি। কিন্তু ওই যে একটা পুরো ডেডিকেটেড স্টুডিও, ডেডিকেটেড রিহার্সাল রুম, যাকে বলে ড্রাই রান, যে একটা মক ইয়ে করে পুরো রেকর্ডিং এর যে কি করতে হবে তার জন্য একটা আলাদা স্পেস দরকার, এগুলো কোনোটাই ছিল না। ডেডিকেটেড ক্যামেরা টিম ছিল না। সকালবেলা ফার্স্ট শিফটে একটা রিহার্সাল দিয়ে গেল নাটকটা, সেখানে তারা বিকেলবেলা দেখা গেল আরেকটা টিম এলো, সুতরাং তাদের এবং অ্যান্টিসিপেশনের ভিত্তিতে কাজ করতে হতো। যে আমাদের যে স্টুডিওতে রেকর্ডিং, সেই স্টুডিওতে লাইভ নিউজ পড়া হবে, তারপরে ট্রান্সমিশনটা যাবে। অর্থাৎ 5টা মানে 5টা এক নয়, 5টায় আমাদের রেকর্ডিং শেষ করতে হবে, তারপরে ট্রান্সমিশনের জন্য 6:30টায় তৈরি হবে। এরকম হয়েছে যে কোনো প্রোগ্রামের একেবারে, আমার মনে আছে অশোকতরু বন্দ্যোপাধ্যায় বাল্মীকি প্রতিভার প্রোডাকশনে শুধু এই নিয়ে আমার বিনা দিনিতরে উপহার, যে গান গাহিতে সাধ ধনিবে ইহার তার, এইটুকু বলার জন্য ওখানে রেকর্ডিং বন্ধ। তারপরের দিন সে কোথায় আর পাওয়া যাবে রেকর্ডিং, এরকম অবস্থা। পরবর্তীকালে অভিযান এলো, পরবর্তীকালে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যখন হলো, আমরা তখন ইএনজি ক্যামেরা পেলাম, এবং আমরা বাইরে থেকে ধরো যেমন খেলা লাইভ করা হচ্ছে, আমরা রবীন্দ্র জয়ন্তী প্রথম লাইভ করেছিলাম রবীন্দ্র ভারতী থেকে, জোড়াসাঁকো থেকে, তারপর রবীন্দ্র সদন থেকে, শান্তিনিকেতন লাইভ হচ্ছে। বেশ কিছু বছর লেগেছে। ইএনজি ক্যামেরা আসার পর আমাদের অনেক স্বাধীনতা এসে যায়, এবং ইএনজি ক্যামেরা এলো তো, এবং সেটা তো কালারে এসে গেল না, কালারে এসে যাওয়ার ফলে আমাদের প্রোগ্রামগুলো তখন অনেক সুবিধা হলো, কালারেও হলো। অভিভ্যান এলো, যে অভিভ্যানটার কথা অভিজিৎ বললো, পরে তো প্রোডাকশন প্যানেল তৈরি হলো, আমরা স্টুডিওর ভেতরে এসে গেলাম, অভিভ্যান তখন বাইরে যেতে লাগলো, আরো অন্য অভিভ্যান এলো, ধীরে ধীরে কিন্তু অবস্থাটা বদলাতে লাগলো। সেই সময় দূরদর্শনে অসাধারণ অসাধারণ এবং অনুষ্ঠান, সত্যি কথা বলতে কি পার্থ, ওই সময় কিন্তু শ্রেষ্ঠ প্রোগ্রামগুলো আমাদের সবাই মিলে, এটা সবার কথাই বলবো, সবাই মিলে শ্রেষ্ঠ প্রোগ্রাম বলি হয়েছে। আজকের মতন কিন্তু না, সেই যুগে কিন্তু টিম স্পিরিটটা তুঙ্গে ছিল। আমি একটা হয়তো প্রোগ্রাম করছি, আমি বিরাজদাকে বললাম, বিরাজদা একটা কোচি প্রোগ্রাম, আপনি বলুন তো কি করে করা যায়। অলোকদা কাছে গেলে মানে আমরা প্রত্যেকের পাশে কিন্তু দাঁড়াতাম। এবং এটা খুব পরিষ্কার হওয়া উচিত দর্শকদের কাছে যে আমাদের বাইরের যে ফিল্ম ক্যামেরায় কাজ করছি, ভেতরে আমরা ইলেকট্রনিক ক্যামেরায় কাজ করছি, পরে ইএনজি ক্যামেরা যখন পৃথিবীতে আবিষ্কার হলো, যখন আমরা করছি এই ফিল্ম ক্যামেরা, তখন পৃথিবীতে ইএনজি ক্যামেরা আবিষ্কৃতই হয়নি, সেই জন্যই আমরা করছি। টেকনোলজি এসে যাবার পরে কিন্তু আমরা পেয়ে গেছি, এবং সঙ্গে সঙ্গে আমরা বদলেছি, এবং তখন আমাদের পরিকল্পনাও বদলেছে। একদম প্রাথমিক যুগে আমরা ফিল্ম ক্যামেরাতে কাভারেজ করে আনছি, স্টুডিওতে বসে রেকর্ডিং করছি, তার সঙ্গে আমরা মেশাচ্ছি কিন্তু ফিল্ম কাভারেজ। হ্যাঁ, শুধুমাত্র যে স্টুডিওর কাভারেজ, স্টুডিও রেকর্ডিংটাই দেখাচ্ছি তা না, আমরা অনেক ক্ষেত্রে প্রয়োজন মতো আবার বাইরের যে ক্যামেরাতে আমরা ফিল্ম ক্যামেরায় যে শুটিং করেছি সেগুলো ইনসার্ট করছি, ফটোগ্রাফ ইনসার্ট করছি। এরকম ভাবে প্রোগ্রামের আমরা বৈচিত্র্য আনতাম। এক্সপেরিমেন্ট অন্য অনেক রকম ভাবে হয়েছে। হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান করবেন, ইন্টারভিউ করবেন হেমন্ত মুখোপাধ্যায়, মানে এখানে কিন্তু কোনো প্রফেশনাল ইন্টারভিউ, কোনো সাংবাদিক বা সে অর্থে কোনো। তাহলে আমি তোমাকে বলি, ওড়িশি ডান্স করতো পৌশালী খুব ভালো ইয়ে বাজাতে পারতো, পাকওয়াজ। আমি একটা প্রোগ্রাম করলাম, পৌশালী নাচছে আর পৌশালী পাকওয়াজ বাজাচ্ছে তার সঙ্গে, মানে দুটো আলাদা আলাদা রেকর্ড করে এডিট করে জুড়ে এইভাবে ব্যাপারটাকে দাঁড় করানো হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে শুনবো। তবে অনুষ্ঠানের এই পর্বে আমাদের
বিদায় জানাতে হবে পঙ্কজ দাকে এবং শর্মিষ্ঠা দিকে, তাদের অন্য জায়গায় এনগেজমেন্ট আছে, ফলে আমরা আর আটকাবো না তাদের। অন্যরা আমাদের সঙ্গে থাকছেন, আরো কাউকে কাউকে আমরা হয়তো এই অনুষ্ঠানে পাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি এক ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা, নির্মলেন্দু ব্যানার্জি গ্রাফিক আর্টিস্ট মাঠে গেছে, তো কালো ক্যাপশন সুপার ইম্পোজ করা হবে, ওপরে লিখেছে ইস্ট বেঙ্গল 1 মোহনবাগান 0, উল্টো পিঠে লিখেছে মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 0। আমাদের সঙ্গে আরো দুজন বিশিষ্ট অতিথি যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে চৈতালি দি এবং শাশ্বতী দি। এই দুজন বিশিষ্ট মানুষ এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যাদের দুজনেই খুব নিয়মিত ছিলেন আমাদের ড্রয়িং রুমে, অন্তত বাই ইমপ্রেশন, বাই টেলিভিশন তারা আসতেন। আমি প্রথমে চৈতালি দি আপনার কাছে শুনি। যেহেতু আমরা স্টেজে আমি নাচতাম, সেজন্য স্টেজ ফ্রাইট ছিল না বলে আমি ক্যামেরার সামনে আমার অসুবিধা হয়নি। যেটা অসুবিধে হয়েছে সেটা হচ্ছে যে কি করব, আমাদের কোনো দৃষ্টান্ত ছিল না, কোনো উদাহরণ ছিল না। দিল্লি ছিল, বম্বে ছিল, সবই ছিল, কিন্তু আমাদের ভাবতো ভাষাটা আলাদা। সেইটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে কিভাবে কথা বলবো। আমার মনে আছে আমি প্রথম দিন যেদিন অ্যানাউন্সমেন্ট আসে, কম্পেয়ারিং আমি তার আগে থেকে করতাম, কিন্তু অ্যানাউন্সমেন্ট আসে সেদিন আমাকে বলা হয়েছিল, না পঙ্কজ ছিলেন না সেদিন, যিনি করেছেন তিনি আমার একটা জায়গায় বললেন এটা বলবে সঙ্গীত পরিবেশন করছে। আমি বললাম, না না, আমি ওরকমভাবে তো কথা বলি না ঘরের মধ্যে, এটা কিন্তু ঘরের মধ্যে যাচ্ছে। তো আমি নিজে ওখানে গিয়ে ওর সই করা অ্যানাউন্সমেন্টটা সরিয়ে দিয়ে আমি বললাম, এখন আপনাদের সামনে গান গেয়ে শোনাচ্ছেন। এই যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু যদি সত্যিকারের ইতিহাস লেখা হয় তাহলে কিন্তু এই ভাষাটা আমরা তৈরি করেছি, যা মানে কথ্য ভাষা, যা সাধারণ মানুষ কথা বলেন যে ভাষায়, ঘরের মেয়ে সেটাকেই ব্যবহার করা। আমরা তো স্টার নই, ফিল্ম স্টার আলাদা আর টেলিভিশন পার্সোনালিটি, মানে আমরা যারা ঘরে যাচ্ছি তারা কিন্তু ওইভাবেই আমাদের সবাই এখনো ডিল করেন যে তোমরা তো আমাদের ঘরের লোক। আমি যেমন ধরুন আজকে অন স্ক্রিন আমি যখন কথা বলছি, আমি জানি যে এই প্রোগ্রামটি যিনি প্রডিউস করছেন তিনি আমাকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারছেন, আমি তার কথা শুনতে পাচ্ছি, সবাই পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি, আমি সেই অনুযায়ী বিজ্ঞাপন বিরতি ঘোষণা করতে পারছি, সেই অনুযায়ী অন্য কোনো বিষয়ে যেতে পারছি, প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারছি। আপনাদের কি এইসব সুবিধা ছিল নাকি সবটা জেনে একেবারে একা দাঁড়িয়ে যেতে হতো ক্যামেরার সামনে? খুব চ্যালেঞ্জ ব্যাপারটা এখানে এই জন্য বলতে পারছি না, কারণ তখন তো পুরো মিডিয়ামটাই আমাদের কাছে একদম নতুন এবং সবার কাছেই নতুন, মাথার উপরে যারা আছেন তাদের কাছেও নতুন, আমাদের কাছেও নতুন। সুতরাং ওই আমাদের যেটা হয়েছিল যে শিখতে শিখতে শিখে গেছি আর কি। হ্যাঁ, স্কুলে গিয়ে প্রথম দিন গিয়ে কি আর মনে হয় যে খুব চ্যালেঞ্জ কি সেটাই জানি না। এবারে রোজকার কাজ করতে করতে যেটা শিখছি সেটাই শিখছি, তখন চ্যালেঞ্জ মাথায় কিছু আসেনি। কিন্তু প্রথম যখন ক্যামেরার সামনে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনি সরাসরি দাঁড়াচ্ছেন, আপনি যেটা এখন বলবেন সেটাই লোকে কয়েক সেকেন্ডের মধ্যে শুনতে পাবে, সেই সময় তো আপনি একা, সেখানে তো আর কেউ নেই আপনাকে সাহায্য করে। সেটাতে খুব একটা যে অসুবিধা হয়েছিল বলবো না, একটা তো নিশ্চয়ই কোথাও একটা চিন্তা থাকেই যে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, ব্যাপারটা ঠিক হচ্ছে তো। তবে ক্যামেরা ফ্রাইট বলতে যেটা হয়তো আপনি বলতে চাইছেন কিনা জানি না, সেটা খুব একটা হয়নি, কারণ তার আগে লেখাপড়া হানো তানো, নাচ গান হানো, আমি শান্তিনিকেতনে সেই সময় ঠিক তার আগে আর কি পড়ছি, নিয়ে প্রেজেন্টেশন মানে দর্শকের সামনে নিজেকে প্রেজেন্ট করা এই ব্যাপারগুলোর সঙ্গে তো মানে জানা পরিচয় ছিল, তাই জন্য খুব একটা ভয় যে পেয়েছিলাম তা নয়। তবে হ্যাঁ, ক্যামেরাটা তো নিশ্চয়ই একটা নতুন জিনিস। খুব টেলিপ্রম্পটার বা এই ধরনের কোনো অনেক পরে এসেছে, অনেক পরে এসেছে, আমরা তখন মন থেকেই বলতে হতো বা মুখস্থ করে করতাম, তো সেগুলো কিন্তু না দেখে যে বলতাম, সেগুলো একবার দেখে নিয়ে নিজে থেকেই বলতাম। মানে কোনোভাবে তার রেফারেন্স চোখ না মানার ভালো ছিল, এখন বয়সটা কি ছিল কে তখন, বয়সটা কত অল্প ছিল, স্মৃতিশক্তি তো তখন থাকবেই। এবার ক্যামেরাটা যখন অন করা হচ্ছে, আমি খবর পড়ার মুহূর্তে বলছি, শুরু হচ্ছে যে এই আমাদের নিউজের প্রোগ্রামটা শুরু হলো, নিউজ প্রেজেন্টেশনের, তাতে দেখা যাবে যে প্রায় পাহাড়ের মতন উঁচু বোর্ডের উপর এক একটা পাতা, হাতে লেখা পাতা, খবর নিউজ সেটা লাগানো রয়েছে, রাইট। এবং তাতে এমন পর্যন্ত হচ্ছে একটা জেমস ক্লিপের সঙ্গে আরেকটা জেমস ক্লিপ আটকে গিয়ে তারপরে নাড়ানাড়ি করছে। বিভাসদা পরের বছর একটা এ নিয়ে খুব ব্যঙ্গ করে একটা প্রোগ্রামও করেছিলেন এক বছরের পূর্তিতে, যে পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি করেছি সেটা হয়েছিল আমার অ্যানাউন্সার ডেস্কে, সত্যি একদিন পাতা পড়ে গেছিল। এটা একটা, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তাতে তারা যে রিহার্স
রিহার্স করেছেন এবং নিজেরা নিজের হাতে কখনো লিখে নিয়েছেন, কারেকশন করেছেন, এবং নিউজ ওই ইভেন্টটার সঙ্গে তাদের পার্সোনালি যে ইনভলভমেন্ট এবং আমাদের সঙ্গে তারা যেভাবে ইন্টারাক্ট করেছেন, আমি বলছি তখনকার দিনে ছন্দা সেন থেকে আরম্ভ করে যারাই পড়েছেন খবর, তাদের কিন্তু প্রত্যেকের এই ব্যাপারে অত্যন্ত সচেতনতা ছিল। এবং এই যে না দেখে পড়ার কথাটা এক্ষুনি হলো, এটা তো ঠিক না দেখে পড়ার নয়, কিন্তু ভিউয়ার যেন আমার মুখটা দেখতে পায়, ফলে হাফ অফ এ সেন্টেন্স সেটা পড়ে তারপরে বাকিটা সামনের দিকে তাকানো, এবং আমি যেন কথাই বলছি, একটু শুধু রিটন পার্ট যেটা আছে তার সাহায্য নিচ্ছি মাত্র, এইটার যে একটা অভ্যাস গড়ে তোলা, সেটা কিন্তু নিউজকাস্টাররা করেছিলেন। জয়ন্ত কৃপালানি নিউজ পড়তো, ঠিক ঠিক। লীনা সেন নিউজ পড়তো। আমি বেবিলালের কথা স্পষ্ট বলতে চাচ্ছি, একদম এমন করে মুখস্থ করতো পরিবেশ, একদম মুখস্থ। চেষ্টা করতো যতখানি ক্যামেরার দিকে তাকিয়ে বলা যায়। এই যে যেটা সামনে লেখা রয়েছে, এটা হচ্ছে প্রম্পটার হিসেবে থাকতো, মাঝে যদি ভুলে যাই তাহলে চেষ্টা করতো। এই চেষ্টাটা কিন্তু সাংঘাতিক এবং সেই আপনাকে যেটা আমার এটা আপনার কাছে জানার আগ্রহ যেটা বিষয়ে, যে ধরুন বড় চ্যালেঞ্জ এরকম নয় যে একটা বিষয়টা শুরু হয়ে গেল, একটা সময় চলতে শুরু করলো টেলিভিশনে, আর কোনো নতুন চ্যালেঞ্জ নেই। আপনাদের কিন্তু পরপর অন্যরকম সমস্ত চ্যালেঞ্জ নিতে হয়েছে। ধরুন ফুটবল ম্যাচ কাভারেজ, এর জন্য আপনারা যখন এফটিআইআই তে ট্রেনিং নিয়েছেন, তখন কি আপনাদের শেখানো হয়েছে যে ফুটবল ম্যাচ কিভাবে, নাকি এই রিসোর্স নিয়ে কিভাবে করব আপনাদেরই ভাবতে হয়েছে? আমি বলছি, প্রথম ঠিক হলো একটা 1977-এ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান লাইভ হবে। প্রথম মাথায় বজ্রাঘাত, দুজনে আমরা প্রডিউস করবো, বিশ্বনাথ দাস আর আমি প্রডিউসার নামে। জীবনে আমরা কোনোদিন স্পোর্টস প্রডিউস করিনি এবং জানিও না ক্যামেরা কি করে প্লেস করতে হয়। আজকের মতন একটা ডিভিডি এনে দেখে নিলাম বা ইউটিউবে দেখে নিলাম, সেসব তো নেই। তো আমার মনে আছে পরিষ্কার, অবিনাশ চন্দ্র বলে একজন আমাদের সিনিয়র ক্যামেরাম্যান ছিলেন, আমি, বিশ্বনাথ দা আর অবিনাশ চন্দ্র বসে ভাবছিলাম যে কোথায় রাখে, কি করে কভারেজ করা হবে। আমি ফোন করলাম মানিক দাকে, মানিককে ফোন করে বললাম যে মানিক দা, আমাদের লাইভ করতে হবে। আপনি সত্যিই কথা বলছি সোজা। ভাস্কর দা ওর বইতে পুরো ঘটনাটা লিখেছেন আর কি, দূরদর্শন ডেজে। ভাস্কর ঘোষ সেক্রেটারি ছিলেন, রিটায়ার করেছেন। তো মানিক বললাম আমি ভেবে দেখি, তুমি এসো। সন্ধ্যাবেলা গেলাম, উনি বললেন আমি অত শত বলতে পারি না, খালি একটা বলতে পারি যে লাইনের একদিকে সব ক্যামেরা রাখবে, আর আকাশে যখন বল থাকবে তখন কিন্তু কাটবে না, বল মাটিতে যখন থাকবে তখন কাটবে। আমরা ওইভাবে শুরু করি। তুমি একটা বলছো, আমি আরেকটা ছোট ঘটনা বলছি। আচ্ছা, এটার একটা অ্যানেকডোট আছে খুব ইন্টারেস্টিং। তখন কিন্তু এসব গ্রাফিক ক্যাপশন ছিল না, হাতে লিখে ক্যামেরার সামনে একটা কাগজ ধরতে হতো, তার জন্য আরেকটা ক্যামেরা খরচ করতে হচ্ছে, আরেকটা ক্যামেরা লাগছে, আছে তিনটে ক্যামেরা, তোমাদের একটাকে ঘুরিয়ে সে একটা কাগজে লেখা তুলছে। তো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, নির্মলেন্দু ব্যানার্জি গ্রাফিক আর্টিস্ট মাঠে গেছে, তো কালো ক্যাপশন সুপার ইম্পোজ করা হবে, ওপরে লিখেছে ইস্টবেঙ্গল 1 মোহনবাগান 0, উল্টে পিঠে লিখেছে মোহনবাগান 1 ইস্টবেঙ্গল 0। হবে সেটা দেখিয়ে দেবে, আর দেখিয়ে তখন অনেক সময় লাগবে, সব সম্ভাবনাই করে দেখিয়ে দিয়েছে। এইবার খেলা শেষে দেখা গেল মোহনবাগান 1 ইস্টবেঙ্গল 0। ভিশন মিক্সিং এ ছিল হচ্ছে শিবন বলে একজন, এখন বম্বেতে থাকে, আর শিপ্রাদীপ পেছনে একটা মোড়া নিয়ে বসছেন অভিমানের পেছনে। শিপ্রাদীপ আবার মোহনবাগানের সাপোর্টার, শিবন হচ্ছে ইস্টবেঙ্গলের সাপোর্টার। এখন ইচ্ছে করে গ্রাফিক্স ক্যাপশনটাকে ইস্টবেঙ্গল 1 মোহনবাগান লাইনে কিন্তু নেওয়া হয়নি, জাস্ট রাখা রয়েছে। শিবনের পেছন থেকে ক্যাপশনটা উল্টে অ্যাকচুয়াল মোহনবাগান 1 ইস্টবেঙ্গল সুপার করা হলো। মানে কারণে যদি ওটা অন্যটা চলে যায় তাহলে এটা কেলেঙ্কারি বাইরে হবে, ভ্যানের ভেতরে ঝড় বয়ে যাবে। আরেকটা ছোট্ট ঘটনা বলছি, সেটা একটা ল্যান্ডমার্ক অফ কলকাতা, সেটা হচ্ছে পেলে কসমস ভার্সেস মোহনবাগান। একটা নতুন অভিযান এসছে, ব্ল্যাক এন্ড হোয়াইট অভিযান এসছে, প্রথম গেছে ইভিনিং গানসে খেলা হবে। আমার সঙ্গে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে কল্যাণ ঘোষ। আমি তখনকার দিনে সিগারেট খেতাম, সব দেখে টেকে আমি ভ্যান থেকে নেমেছি সিগারেট খেতে। 2 মিনিট আগে ভ্যানে উঠেছি, জিজ্ঞেস করছি ক্যামেরা 1 ক্যান ইউ হিয়ার মি, ক্যামেরা 2 কেউ কিছু শুনতে পাচ্ছে না, ফ্লোর ম্যানেজার কিছু শুনতে পাচ্ছে না, ক্যামেরা কারোর সঙ্গে কোনো রকম কমিউনিকেশন নেই। আমি কল্যাণকে বললাম, কল্যাণ দৌড়া, মাঠের ক্যামেরা
SN দে বলেছিলেন পাখি ক্যামেরাম্যান, খালি 10 নম্বর জার্সিকে ফলো করবে আর কিচ্ছু করবে না, সে মানে পেলেকে ফলো করবে। ও যদি বল ছাড়া কোথাও এমনিও ধরে রাখো আর তোমার কিচ্ছু করতে হবে না, কথা নেই। অন্যদের ক্যামেরা করবে একটা মিড লং একটা লং এ ধরে রাখো, কমেন্টেটর বলতে তুমি কিচ্ছু শুনতে পাবে না কানে, তুমি আছে কানে যেমন পড়ে রয়েছো কিচ্ছু নেই, ফ্লোর ম্যানেজার কিচ্ছু শুনতে পাবে না, কেউ কিছু শুনতে পাবে না, এয়ারে যাবে পুরো। রাইট টাইমে গেলাম, ইনটিউশনে পুরো প্রোগ্রামটা গেল। এই মানে যখন বল দেখানোর দরকার তখন হয় মিড নয় লং ধরে নিচ্ছি, আর পেলে যখন বল দিচ্ছে তখন ক্লোজে ধরে নিচ্ছি। লোকে তো পেলে দেখার জন্য বসে আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যেমন খেলার জিনিসটা তোমরা শুনছিলে, তেমনি আমরা যখন কালচারাল ব্যাপারে আরম্ভ করলাম, ধরো রবীন্দ্র জয়ন্তী জোড়াসাঁকো থেকে হবে, অথবা বইমেলার উদ্বোধন, ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন, এইগুলো যখন আমরা প্রথম লাইভ কভারেজ দেওয়ার চেষ্টা করছি, সেটাও কিন্তু আমরা জানি না ঠিক কি করে করতে হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রবীন্দ্র জয়ন্তী প্রথম করতে গেলাম লাইভ কভারেজ, চৈতালি হচ্ছে তার অ্যানাউন্সার, তাকে অনেক উপরে তুলে দেওয়া হয়েছে, সেজন্য সব দেখতে পেয়ে বর্ণনা করতে পারে, কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই, মানে কিভাবে উঠে ঝিঙে যেতে হবে ওকে ফ্লোর ম্যানেজার একজন আছে, সেও তো কিছু শুনতে পাচ্ছে না, তাকে আমরা মোকাভিনয় করে বলছি চৈতালিকে এটা বোঝাও, কিংবা তার কানে কানে বলো, সে শুনছে এবং অভিনয় করছে। এরকম পর্যন্ত গোড়ার দিকে হয়েছে যে রাইটার্সের টেলিভিশন কভারেজে গেছি প্রথম, মানে 76-এর কথা বলছি, তখন বন্যা চলছে, সম্ভবত ত্রাণমন্ত্রী ছিলেন না, 78 একটা বড় বন্যা, আমি একেবারে সাধারণ বন্যার কথা বলছি। সেটা হচ্ছে যে তখন ত্রাণমন্ত্রী ছিলেন আমাদের রাধিকা ব্যানার্জি, এখন তো নাম বলতে কোনো অসুবিধেই নেই, আর তাছাড়া এটা আমি অন্য দৃষ্টিকোণ থেকে বলছি। সেটা হচ্ছে যে ওনার ঘরে যোগাযোগ করে গিয়েছি, আমি টেলিভিশনের রিপোর্টার হিসেবে আসছি, এইটা কিন্তু ওনার কাছে এই ছবিটা পরিষ্কার নয় যে আমার যাওয়া মানে ক্যামেরা নিয়ে যাওয়া এবং আমি ছবি তুলবো, তার কথা শুনবো এবং তার সে রেকর্ড করবো, আমি ব্যবহার করব। তো উনি ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে বললেন এইটা কি, আমি বললাম যে এটা ক্যামেরা, আপনার কথা তুলবো, রাখেন রাখেন ক্যামেরা সরান, আমি পার্টির আগে একটু জিগে এলুই বলে উনি তখন পার্টি অফিসে ফোন করলেন, এবং তারপরে অর্থাৎ আমি বলতে চাইছি যে একে তো গভর্নমেন্ট মিডিয়া, তারপরে সেই সময় একটা জরুরি অবস্থার পর্যায়ে চলছে, সেইখানে যে ত্রাণমন্ত্রী হিসেবে তার কথাটা জানা দরকার এবং 5 জনকে জানানো দরকার, এর মধ্যে আর কোনো এমনি রাজনীতির ব্যাপার নেই, সেইটা সম্পর্কে অভ্যস্ত হয়ে উঠতেও কিন্তু সময় লেগেছে। ইমার্জেন্সিটা তো আপনারা হ্যান্ডেল করেছিলেন। করেছি, হ্যাঁ কি এটা একে তো লিমিটেড রিসোর্স, টেকনিক্যাল লিমিটেশন রয়েছে, অন্য রকম লিমিটেশনস রয়েছে, তার মধ্যে যদি যেটা একটু আগে আলোচনার শুরুতে আপনারা অনেকেই বলছিলেন, পঙ্কজদা বলছিলেন যে আমাদের একটা স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটা তো আমরা শুরুই করেছি এমার্জেন্সির মধ্যে। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন তো 75 শুরুই করেছি এমার্জেন্সির মধ্যে। বিদ্যাচরণ শুক্লা তখন আইএনডি মিনিস্টার, এবং সেই সময় অত্যন্ত সাবধানতার সঙ্গেই প্রোগ্রাম করতে হতো, বিশেষ করে নিউজ কভারেজ, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রোগ্রাম ছিল সেইগুলো কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হতো। এমনকি নাটকে যেরকম একটা প্রোগ্রাম ছিল, যোছন দস্তিদারদের একটা নাটক, সুব্রত মুখোপাধ্যায়, সে আমার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ছিল, সে করেছিল, সেইটা নিয়ে দিল্লিতে সেটা গেল, মানে কমপ্লেন গেল, সেই দিল্লিতে কমপ্লেন থেকে এখানে এনকোয়ারি করলো যে কি ছিল, ক্যাসেট পাঠাতে হলো, ওরা ক্যাসেটটা দেখলো, এইরকম কিন্তু অনেকগুলো হয়েছে। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সব মায়েরাই হয়তো অনেকেই আছেন যারা চাকরি করেন, কিন্তু আমার চাকরিটা তো দেখা যায়, তাই একটু সময় তো দিতে পারেন ওকে, রাত্রি করে ফেরেন, কালকেও তো দেখুন কত রাতে নমস্কার করলেন, আমি অত রাতেই তো আমাদের অধিবেশনটা শেষ হয়, তখন নমস্কারটা করতে হয়, কি করবো। আমরা আজকে কথা বলছি তাদের সঙ্গে যাদের হাত ধরে টেলিভিশন পথ চলা শুরু করেছিল কলকাতায়, বাঙালি ড্রয়িং রুমে যারা টেলিভিশন এনে দিয়েছিলেন। আমাদের একটু পরে আমাদের এই আলোচনায় এসেছেন চৈতালিদি এবং শাশ্বতীদি, কিন্তু চৈতালিদি এবং শাশ্বতীদি অনেক বেশি দূরদর্শনের মাধ্যমে আমাদের কাছের মানুষ ছিলেন, আর যারা পিছনে কাজ করেছেন, যারা আরো এখানে বসে আছেন, তাদের কাছ থেকেও আমরা শুনছি তারা কিভাবে কাজ করেছেন। একটা জিনিস আমি বলছি, চৈতালি এবং শাশ্বতীকে নিয়ে একটা কথা বলবো, জাস্ট আমি শুরুতে, মানে আমার অনুমতি না নিয়ে ওদের অনুমতি দিন। বলছি না, ব্যাপার হচ্ছে পঙ্কজ দর্শকের দরবারে করতো, পঙ্কজ তো একাই 100,
একাই দারুণ ভাবে কন্ডাক্ট করতো। পঙ্কজের প্রথম 10 বছর আমি একলা করেছে, সুতরাং পঙ্কজের একটা মানে অদ্ভুত অদ্ভুত দখল জন্মে গিয়েছিল। তা পঙ্কজ চলে যাওয়ার পর এটার দায়িত্ব পড়লো আমার উপরে। আমি একটু মানে একটু আনশিওর শেখি ছিলাম। তখন আমি একটা মাস্টার স্ট্রোক দিলাম যে আমি চৈতালি এবং শাশ্বতীকে অল্টারনেট ডেটে আমার পাশে বসিয়ে, হ্যাঁ, ওরা চিঠিটা পড়বে, আমি তার উত্তরটা দেব, এবং সেই ফরম্যাটটা দারুণ হিট হয়েছিল। সত্যি সত্যি প্রত্যেকটা সন্ধে জীবনের প্রাইম টাইম আমরা দূরদর্শনকেই দিয়েছি, যার ফলে সেই সময় মনে হতো, এখন মনে হয় না কারণ বাচ্চারা বড় হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মনে হতো যে বাড়িতে একটু কম সময় দিচ্ছে। সেটা সত্যিই মনে হতো, কারণ যখন বেরিয়ে যেতাম তখন তারা স্কুল থেকে সবাই ঢুকেছে, আর যখন ফিরতাম তারা ঘুমিয়ে পড়েছে। এইটা একটা মনে হতো। এটাই ধরতে চাইছি, এবং এই চাকরি তো এর আগে আর কেউ কখনো করেনি। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি রেডিওর অনেকের কাছে শুনেছি যারা নাইট ডিউটি করে ফিরতো মেয়েরা, তাদের অনেক রকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। প্রতিবেশী জানলা খুলে যেত, দরজা দেখতো, আমাদের সেটা আমাদের লোকে দেখতে আমরা আসলে সেটা না, ওভারনাইট ছিল না, কিন্তু রাত্রে গাড়ি থেকে নামলে আমি যে পাড়ায় থাকতাম টালিগঞ্জে, যেখানে থাকি এখনো, সেখানে সেই অসুবিধাটা হয়নি। এবং এখন যারা ওরকম কাজ করে আমার প্রতিবেশীরা, তারা বলে তোমরা এটা করেছিলে বলে আজকে এত বছর পরে আমাদের কিন্তু যখন রাত্রে গাড়ি থেকে নামে কেউ একটু মানে কৌতূহলের চোখে তাকায় না। কিন্তু এটা ঠিক আরেকটা ঘটনা বলি, যে রাত্রে আমাদের দেখা যেত বলে, আমার ছেলে তখন সাউথ পয়েন্টে পড়ে, বড় ছেলে, তো ওই গার্জেন কল যেরকম হয়, মানে ওই ওপেন হাউস হয়, তাতে সব মায়েরাই হয়তো অনেকেই আছেন যারা চাকরি করেন, কিন্তু আমার চাকরিটা তো দেখা যায়, তাই বলল একটু সময় তো দিতে পারেন ওকে, রাত্রি করে ফেরেন, কালকেও তো দেখুন কত রাতে নমস্কার করলেন। আমি বললাম অত রাতেই তো আমাদের অধিবেশনটা শেষ হয়, তখন নমস্কারটা করতে হয়, কি করবো। শ্বশুরমশাই বউ চাকরি করছে সেটা খুব একটা ভালো চোখে নিতে পারতেন না, মানে সেটা কিছুতেই উনি হজম করতে পারতেন না। সেই একটা অসুবিধা আমার ছিল। আরেকটা যে বছর আমি চাকরি জয়েন করেছি সে বছরই আমার মেয়ে হয়েছে, নিয়ে একদম ছোট জন্মানো বাচ্চা, তাকে ফেলে আসাটা, ওইটা একটা সারাক্ষণই মনের পেছনে একটা অশান্তি তো থাকতোই। আর মার কাছেও বকুনি খেতাম, শ্বশুরের কথাটা বললাম, টেলিভিশনের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখছে, তারা দেখলে চিনতে পারছে, এটা স্টারডম এনজয় করতে। হ্যাঁ, নিশ্চয়ই এনজয় করতে। আমার মনে আছে বইমেলা তখন নতুন নতুন আর কি, একদিন বইমেলা এরকম ঘুরছি, আর পিছন থেকে একদল ছেলে, তখন আমাদেরও সবে মাত্র শৈশব অবস্থা কেটেছে কি কাটেনি, তখনও ইউনিভার্সিটিতে বইমেলায় গেছি, আর পিছনে একদল ছেলে, তারাও স্টুডেন্ট নিশ্চয়ই, বলতে বলতে আসছি, শুনছি নমস্কার দূরদর্শন কেন্দ্র কলকাতা, আজকে আমাদের অধিবেশন বন্ধ, আজ আমরা বইমেলা দেখছি। এই দুজনকে আমরা যে তখন পেলাম, আরো অনেক অ্যানাউন্সার ছিলেন, তারা ক্যাজুয়াল অ্যানাউন্সার ছিলেন, কিন্তু ওরা দুজন পার্মানেন্ট অ্যানাউন্সার ছিলেন বলে তোমরা এতদিন ধরে পেয়েছো। এবং একটা যোগাযোগের ব্যাপার, ওদের মধ্যে স্বাভাবিক প্রবণতা ছিল, স্বাভাবিক ক্ষমতা ছিল, যে জন্য লোকের কাছে ওরা এত গিয়ে পৌঁছেছে। আরেকটা বলছি তোমার, ছন্দা সেন যেরকম নিউজ লিডার, ওই রকম নিউজ লিডার তো মানে আমরা মানে বাংলা নিউজ লিডার স্বাভাবিক প্রবণতা থাকে। বাংলায় দূরদর্শন বলতেই, টেলিভিশন বলতে দূরদর্শন যে ভাষা বদলায়নি, ভঙ্গি বদলেছে, যেটা ঠিক নয় বলে আমার মনে হয়। যেমন পঙ্কজ বিভাস সবাই শিখিয়েছিলেন যে দর্শক হচ্ছে তোমার গুরুজন। আর প্রথমত তো নম্র হতে হবে, সবসময় ব্যবহারটা নম্র হওয়া দরকার। আর দ্বিতীয়ত দর্শক তোমার গুরুজন, তার দিকে তুমি আঙুল তুলে কথা বলবে না। আমরা যেমন বাড়িতে শিখেছি গুরুজনদের বলতে হয় না আঙুল তুলে কথা, এই যে একটা ভঙ্গি এখন চলছে, সেটা দেখে একটু কষ্ট হয়, মনে হয় কি কেন আমাদের তারা। তাছাড়া মনে হয় না যে বাংলা ভাষাটা যে এত শক্তিশালী, সে কথা কিন্তু আজকে প্রচার মাধ্যম যেন ভুলেই গেছে, টেলিভিশন। আমরা যেমন ধরো দূরদর্শন, তুমি বলছো আমরা চিরদিন দূরদর্শন, তার কারণ আমাদের বলে দিয়েছিলেন সুকুমার সেন, দূরদর্শন বলবেন না, দূরদর্শন বলবেন। তোমাকে বলছিলাম, আমি মাঝে মাঝে যোগাযোগ করতাম। সচেতন ভাবে একটা ভাষা আমরা তৈরি করেছিলাম, যে ভাষাটা ওরা বয়ে নিয়ে গেছে, ওদের মুখ থেকে এসেছে, কিন্তু তার পিছনে আমার দায়িত্ব ছিল যে কোন ভাষায় আমরা লিখবো, কোন ভাষায় আমরা বলবো। ভাষা নিয়ে একটা কথা বলা যাচ্ছে যে ভাষা কিন্তু এরকম কোন একটা স্থান নয়, স্থায়ী, মানে স্থায়ী। এই ভাষাটাই, ভাষা বদলাবে, লোকের মুখের ভাষা বদলাবে, ভাষার ছন্দ বদলাবে। আমরা থিয়েটার করি, আমরা জানি যে ভাষা মানে 10 বছর পর পর প্রচুর বদলে যায়, ভাষা বলার, মুখের কথা বলার ধরনটা বদলে যায়, 10 মাইল পর পর বদলে যায়।
এই ভাষার কিন্তু কখনো এক জায়গায় দাঁড়িয়ে না, কিন্তু যেটা নিয়ে সমালোচনা হয় সেটা হচ্ছে বিরাজদা যে ইংরেজি ঢুকে যাওয়ার প্রবণতা, হিন্দি ঢুকে যাওয়ার প্রবণতা। আজকে এফএম রেডিও যে ভাষায় কথা সেটা তো বলে, কথ্য ইচ্ছে করে ডেলিবারেটলি বলে, হ্যাঁ। সেটা এই যে আমি বললাম ডেলিবারেটলি বলে, হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে বলে, সেটা তো তাদের একটা গ্রুমিং আছে, তাদের একটা তাদের সেভাবেই বলতে বলা হয়। কিন্তু কিন্তু আমরা একটা স্বাভাবিক বাংলা, যেটা সাধারণভাবে বাংলাতে সবকিছু যে বলা যায়, আমরা কিন্তু সেটাই এনেছিলাম যে স্বাভাবিকভাবে বলা যায়। আরেকটা জিনিস পার্থ, আমরা তখন তো অন্য কোনো চ্যানেল দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু অসংখ্য নতুন জিনিস দিয়েছিলাম যেটা এখন বিভিন্ন চ্যানেলে চলছে। আমরা আড্ডা, একটা ফরম্যাট, একটা নববর্ষের বৈঠক বলে আমরা একটা প্রোগ্রাম করি, সেখানে আড্ডা ফরম্যাটটা জনপ্রিয় হয়, কেননা এটা একটা চ্যানেল তো নয়, এটা একটা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দূরদর্শন হচ্ছে পাবলিক সার্ভিস ব্রডকাস্ট। একটা ডিফারেন্স আছে বিটুইন পাবলিক সার্ভিস ব্রডকাস্ট অ্যান্ড অনলি এন্টারটেইনমেন্ট, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। হোয়াট ইজ পাবলিক সার্ভিস সেটা বুঝতে হবে। দূরদর্শন কিন্তু এই আর 5টা এন্টারটেনমেন্ট চ্যানেলের মতো শুরুও হয়নি, তার অবজেক্টিভও সেটা ছিল না, লক্ষ্যও ছিল না, তার ঘোষণাও সেটা ছিল না। দূরদর্শনের প্রিডিসেসর যদি বলতে হয় তাহলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের, ইসরোর, তাদের একটা সাইট বলেছিল, সাইটটা হচ্ছে স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। এতে কিন্তু বৃহত্তর জনসমাজের কাছে পৌঁছানোর জন্য তখন কিন্তু টেলিভিশন কেন্দ্রগুলো চালু হয়নি, তাদের কাছে পৌঁছানোর জন্য যেটা তাদের পক্ষে প্রয়োজনীয়, তাদের কৃষি ব্যবস্থা কিংবা অন্যান্য স্বাস্থ্যের ব্যাপারে, নানা রকমের ব্যাপারে তাদের কাছে ইনস্ট্রাকশন পৌঁছে দেওয়া, অর্থাৎ তাদের কিভাবে কি মেনে চললে তাদের সুবিধা হবে, তাদের চাষবাসের সুবিধা হবে, তাদের স্বাস্থ্য রক্ষার সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ওই স্যাটেলাইট থেকে সেগুলো জানানো হতো। এইটা হচ্ছে আমাদের প্রথম ডিটিএইচ, ভারতবর্ষের প্রথম ডিটিএইচ, এরও কিন্তু 40 বছর। এবং সেইটা কিন্তু আসলে দূরদর্শন, এটা ভাবতে হবে, দূরদর্শন কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট চ্যানেল নয়, আর 5টা টেলিভিশন চ্যানেলের সঙ্গে এটা দূরদর্শন হচ্ছে ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই 3টে জিনিস নিয়ে হচ্ছে আমাদের দূরদর্শন তৈরি হয়েছিল। আমাদের একটা সামাজিক দায়িত্ববোধ ছিল। এটা ঠিক যে আমাদের হাতে যদি আরো কিছুটা সময় থাকতো, আমরা যদি আরো কিছুটাই আলোচনা করতাম, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো মনে করছেন যে ঠিক সেই সময় দূরদর্শনের পর্দায় অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত দেখে যতটা অসন্তুষ্ট হতেন, যতটা বিরক্ত হতেন, আমি এই শেষ হয়ে যাবে এই ঘোষণা করছি যখন আন্দাজ করে আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন আমাদের বিশেষ অনুষ্ঠান, দেখতে থাকুন নিউজ টাইম।